এডিট করতে হয় একটা ইংরেজি বিবৃতি দেওয়ার জন্য, যেগুলো করেন না, এগুলো করে ভারতে কোনো লাভ হবে না। বরঞ্চ এগুলো আপনি যে কি করতেছেন, এটা ভারতের কিছু আসে যায় না, বরঞ্চ গঙ্গার পানিতে দিবে না। তারেক রহমান সাহেবকে যেতে হবে দিল্লিতে, গিয়ে গঙ্গার পানি বিনীত ভাবে চাইতে হবে, আর দিল্লি দিয়ে দিবে গঙ্গার কেন পানি। কেন আমরা দ্রুত ভাবে চাইবো? এটা তো আমাদের হিস্সা, গঙ্গার পানির বিষয়টা তো আপনি আমাদের কোন, হিস্সা, এটা নামার। আপনি তো জি। বড় দেশ, আপনি তো আমেরিকার সঙ্গে পারেন নাকি যে হিস্সা অধিকার পারি বলতে? আমরা আমেরিকা বড় দেশ, তো ওই ভারতের সঙ্গে, ভারত আপনি ছোট দেশ নাকি? ভারত কি পাকিস্তান নাকি এত বড়? আপনি চাইলে দিবে না, কিসের হিস্সা? আমেরিকাতেও তো আপনি চাইলে দিবে আপনাকে। আর এখন আমেরিকা ভারত একখানে হয়ে গেছে। তো গঙ্গার পানি চাইলেই শর্ত আসবে, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, শেখ হাসিনাকে ফিরতে দিতে হবে, এইগুলো শর্ত আসবে। এটা শুধু ভারত দিবে না, সার্জিও গৌরব দিবে, ডোনাল্ড ট্রাম্পও দিবে। কেন? যে ডোনাল্ড ট্রাম্পের অবস্থাটা কেমন হচ্ছে, আপনি ছোটবেলায় একটা প্রবাদ আমরা বলতাম না, যে পাগল শাকু নারাজ নে, ভালো কথা মনে করছেন? তো ডোনাল্ড ট্রাম্পকে অনেকদিন পরে মনে করাই দেওয়া হলো যে বাংলাদেশে ইউনুস ছিল, ওই যে বাইডেনের লোকটা যে আপনার বিরুদ্ধে নির্বাচনে টাকা খাটিয়েছিল, ও তাই তো। এখন কিন্তু ওই তার লোকরাই ক্ষমতায়। তো ট্রাম্পের এতদিন পরে মনে হয়েছে যে বাংলাদেশে তো, ও ওরা তো আমার লোক না। আর চুক্তি তো আপনি করছেন, এটা যদি আমাকে প্রাইম মিনিস্টার বানায় দেয় বা আপনাকেও বানায়, আপনি তো এটা মানতে বাধ্য। চুক্তি তো মানতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ করে তো পারবেন না, তর্ক করে পারবেন না, আর ভারতের সাথেও পারবেন না। কাজে পানি চুক্তি লাগলে দিল্লি যেতে হবে, দিল্লি গেলে অন্তর্বর্তীমূলক নির্বাচন লাগবে। আমি তো আপনার এই অনুষ্ঠানে বলেছিলাম আগের বার, আবার বলছি, 2027 সালে মধ্যবর্তী নির্বাচন দিতে হবে, এবং দিবে। এই যে ইউনুসের যে একটা, যেখানে প্রথম আলো পত্রিকা যে আছে, ওরা কিন্তু বুঝে গেছে যে বাতাস ঘুরে গেছে, আহ, পাশার দান উল্টে গেছে। সেই জন্য ওই যে আসিফ নজরুলকে ধরে নিয়ে একটা 164 ধারায় জবানবন্দি নিয়ে রাখছে। ওই যে ইন্টারভিউ নামের যে জবানবন্দি, জবানবন্দি মানে কি, তা তো ইন্টারভিউ না, 164। ওটা দিয়ে আসিফ নজরুলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হবে, ওটা দিয়ে আসিফ নজরুলের ফাঁসি হবে। তো প্রথম আলো জানে পট পরিবর্তন হয়ে যাচ্ছে, পালা বদল হয়ে যাবে, অথবা পাশার দান উঠে গেছে। ওরা এখন দেখবেন ক্রমশ, প্রথম আলোরা অনেক স্মার্ট পত্রিকা তো, আমার আপনার মতো ওরা তার বোকা না, অনেক স্মার্ট। তো ওরা দেখবেন যে আস্তে আস্তে অনেক কিছু করবে, ধীরে ধীরে। মানে ওই যে লোকগুলোকে আইনা টেনে 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 164 ধারায় জবানবন্দি দেওয়াই রাখবে, যাতে ভবিষ্যতে মধ্যবর্তী নির্বাচন হলে বিএনপি আর ওই ক্ষমতায় আসবে না, এটা ইন্টারভিউতে তো। ওই ইন্টারভিউতে কি এমন বলেছেন আসিফ নজরুল যার জন্য এটাকে আপনি 164 ওই ধারা জবাববন্দি ইন্টারভিউতে বলছেন? ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, ওই যে একটি ঘটনা ঘটেছিল, তো বললো ওই যে স্নাইপার রাইফেল, উনি বললো আবার ফুলার রোড থেকে সব। হুম, হুম, তারপরে উনি, বুঝছেন তো, তারপরে ওনাকে ক্যান্টনমেন্টে ডাকা হলো। তো হুম, হুম, ক্যান্টনমেন্টে উনি গিয়ে দেখলেন যে সেনাপ্রধান সভাপতিত্ব করছেন, ওনার ডানে বামে সম্ভবত বিমান বাহিনী নৌবাহিনী প্রধান ছিলেন, হুম, সম্ভবত আসিফ নজরুলের মতো একটা কুচক্রী ষড়যন্ত্রকারী, তার সব মনে থাকে। তাকে রাতের বেলা ফুলার উঠে গিয়ে কি বলে, স্নাইপার দিয়ে মনে থাকে। তাকে যখন আনতে গেল, তার ওয়াইফ কাঁদতে কাঁদতে বলে তোমাকে নিয়ে মেরে ফেলবে, এটাও মনে আছে। আর সেনা প্রধানের পাশে নৌবাহিনী বিমান বাহিনী প্রধান ছিল, সম্ভবত। তো এখন এই আসিফ নজরুল আরো বাকিগুলোকে প্রথম আলো টেলিস্টার ওরাই ওই স্লটার হাউস, মানে এই জবাইখানায় নিয়ে আসবে, নিয়ে এসে একটা একটা করে 164 করবে, কারণ প্রথম আলো টেলিস্টার জানে যে দেশে ক্ষমতার পালাবর্তন হয়ে যাবে। নির্বাচন তো দিতে হবে, আগামী 2027 নির্বাচন হবে, আর নির্বাচন হলে তো বিএনপি কে কেউ ভোট দিবে না। আর জামাতে ইসলামী তো অরিজিনালি যে তাদের 6 বা 7টা আসন ওইটাই পাবে। আর এনসিপি টেনসিপি এইগুলা তো মানে ওই যে আছে না, আমাদের সিলেটে একটা লোক ছিল, সাইফুর নাম, সৈফুর, প্রেসিডেন্ট নির্বাচন হলে সে নির্বাচনে দাঁড়াইতো, হক্কা সৈফুর নাম ছিল, বিখ্যাত লোক। মানে হুম। প্রেসিডেন্ট যদি কোটি কোটি ভোট পেতো, তো সে কয়েকশো ভোট পেতো, কিন্তু প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াইতো। তো এনসিপি টেনসিপি এগুলো আগামী নির্বাচনে দাঁড়াবে, সব জামানত বাজেয়াপ্ত হবে। নির্বাচন আসছে 2027 সালে, শেখ হাসিনা বাংলাদেশ ফিরে আসবেন, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি দিতে হবে এবং দিবে, এই বিএনপি দিবে, আপনি নিশ্চিত থাকেন। আর পানি লাগলে ভারত যাইতে হবে। গঙ্গার পানি তো আপনি ওইটা এই নিউ ইয়র্কে বসে চাইলে পাবেন না। আপনি কিন্তু চলে গেলেন কুয়ালালামপুর, আপনি চলে গেলেন কুয়ালালামপুর, আপনি চলে গেলেন বেইজিং, তো আপনি ভারতে যাবেন না? এটা সম্ভব? যান না।
নাগের আবার কাঁচামরিচ নেন কেন? তারপর ডিজেল নেন কেন? ভারতের বিরুদ্ধে একটা বিবৃতি দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়, যেটা 11 বার রিপিট করতে হয়েছে। হুম, হুম। পরের দিনই পরের দিনই আবার ডিজেল চাই। আরে ভাই, লাজ শরম আছে না একটা? 5-6 দিন দেরি করে চাইতেন। লাজ শরম তো না? আপনি বলেন টাকা দিয়ে তো কিনি, আমরা তো টাকা দিয়ে কিনতে না করছে কে? আপনি টাকা দিয়ে পাকিস্তান থেকে কিনেন, টাকা দিয়ে আপনি চীন থেকে কিনেন, আপনি ইরান থেকে কিনে নিয়ে আসেন। ভারত থেকে কিনতে হবে কেন? ওটা বয়কট ইন্ডিয়া। আমিও বলতে হয়েছি। এখন ওরা আগে বলছে, এখন আমি বলবো বয়কট ইন্ডিয়া, ভারত বাদ। ভারত থেকে কিচ্ছু কিনা যাবে না, কাঁচা মরিচ ডিজেল কিচ্ছু না, সব পাকিস্তান, চায়না, আমেরিকা থেকে আনতে হবে। আনো। তো এই সমস্ত বড় বড় কথা বলে আর এই সমস্ত বিবৃতি দিয়ে, এই যে গরু ছাগল কতগুলো রাখছে, এই হুমায়ুন টুমায়ুন লন্ডন থাকে বলেই কি ইংরেজি জানে নাকি? বাংলাদেশি রিক্সাওয়ালারা তো বাংলা বলতে পারে, তো ওর মানে কি ও সাহিত্যের ভাষা বোঝে? এই খলিল একটা কেরানি, আমি বারবার বলছি, খলিল একটা কেরানি, সে কূটনীতির ভাষা বোঝে না। তো বাংলাদেশের পররাষ্ট্র নীতিটাকে লেজে গোবরে করে, কারণ খলিল তো এজেন্ডা আছে, খলিল তো ইউনূসের লোক। তারা তো বিএনপি কে স্যাবোটেজ করবে, করে দিয়েছে। এখন বিএনপি কে খলিল চমৎকার ভাবে স্যাবোটেজ করে দিয়েছে। যে চীনে নিয়ে গেছে, সে নিজে রাশিয়ায় গেছে, যেই আমেরিকার সন্দেহের তালিকায় ঢুকিয়ে দিয়েছে। এখন বিএনপি কে সেটার খেসারত দিতে হচ্ছে, যার ফলশ্রুতিতে কার্য করে এসেছিল। এবং যার ফলশ্রুতিতে আপনি দেখবেন যে 10 তারিখে দিনেশ টিভি দেখা করবেন এই প্রধানমন্ত্রীর সাথে। তো উনি তো ওই প্রধানমন্ত্রী আমাদেরকে তো যেটুক বলবে সেটুক শুনবো। তা আবার সেটা তো অনেকগুলো এডিট হবে, 25 বার এডিটও হইতে পারে। তবে নিশ্চিত থাকেন যে প্রধানমন্ত্রী এখন চাইতে চান, ভারতে যেতে চান। উনি বুঝছেন যে না গিয়ে কোনো উপায় নাই। আমি তো বললাম, ডিজেল নিতে হবে না, কেন? ভারত থেকে দরকার তো নাই। যদি তাই হয়, আপনি যে বেশ কনফিডেন্টলি বলছেন যে মধ্যবর্তী নির্বাচন হবে 27-এ, বা পত্রিকা, বিশেষ দুটো পত্রিকা জানে যে ক্ষমতার পালাবদল হবেই, বা আমাদের প্রধানমন্ত্রীকে ভারত যেতেই হবে। কিন্তু আমরা তো দেখলাম যে গত বুধবার শেখ হাসিনার যে সংবাদ সম্মেলন বা বিভিন্ন প্রশ্নের উত্তর সাংবাদিকদের সাথে, তারপরে পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি দিয়েছে সেটা খুব অ্যাগ্রেসিভ বিবৃতি, এবং আহ, যেটুকু সম্ভাবনা ছিল ব্রিক্স সম্মেলনে যে আহ্বান জানানো হয়েছিল ভারতের পক্ষ থেকে আহ, তারেক রহমানকে, সেটিও অনিশ্চয়তার মুখে পড়তে যাচ্ছে বলে অনেকে মনে করছিলেন, বা এখনো মনে করছেন। তো সেই জায়গা থেকে আপনি এত কনফিডেন্টলি কিভাবে বলছেন যে ভারতে যেতেই হবে এবং ভারতের নানা শর্ত মানতেই হবে তারেক রহমানকে? প্রধানমন্ত্রীকে চীনে কে নিয়ে গেছে? এই ফলিলুর, এই হুমায়ুনই তো নিয়ে গেছে, তাই না? নিয়ে গেছে না? তো ওই বিবৃতিটা, ওরা বিবৃতিটা কেন প্রকাশ করছে এইটা তো তারেক রহমান সাহেব বুঝতেছেন না। ওনাকে স্যাবোটেজ আরো ভালো করে করার জন্য। চীন তো শেষ হয়ে গেছে, আর আসবে না বাংলাদেশে। আমেরিকাকে শেষ করে দিচ্ছে, এখন আমেরিকা অন্য পথ খুঁজতেছে। এখন ভারতকে শত্রু বানায় দেওয়া, এই যে বিবৃতিটা, এটা কি কোনো ডিপ্লোম্যাটিক ভাষা? এটা তো একদল মূর্খ লোক বসে বসে ডিকশনারি খুলে যে যা ভাষা, কঠিন শব্দ এবং অসভ্য শব্দ জানে সব দিয়ে অসভ্য শব্দকে ডিপ্লোমেসিতে চলে নাকি? আমি আপনাকে বললাম, তারেক রহমান সাহেব ভারত যাবেন, নিজে যাবেন, এবং অন্তর্বর্তীমূলক নির্বাচনের পরিবেশ দিবেন। শেখ হাসিনাকে উনি নিয়ে আসবেন বাংলাদেশে, এবং নির্বাচন দিবেন আগামী বছর। কোনো পথ নাই। ওই যে একটাই সিরাজউদ্দৌলা নাটকের একটা ডায়লগ আছে না, উপায় নেই গোলাম হোসেন ওনাদের অবস্থা হচ্ছে সেটা। আমি তো বললাম যে ডিজেল ইন্ডিয়া থেকে আনতে হবে কেন? কাঁচা মরিচ কিচ্ছু আনার দরকার নেই। আমি বলতেছি বয়কট ইন্ডিয়া। চীন থেকে আনেন, পাকিস্তান থেকে আনেন, আনেন দেখি এখন। তো এখন সামনে তো আরো খাদ্য সংকট আসতেছে। বাংলাদেশ তো অলরেডি এখন অর্ধেক জনগোষ্ঠীর অর্ধেক দিনে অভুক্ত থাকে, অর্ধেক বেলা অভুক্ত থাকে, খেতে পায় না, খাবার নাই। লক্ষ লক্ষ লোক বেকার হয়ে গেছে। তারপরে কলকারখানা তো বন্ধ, একটা কলকারখানা খুলে নাই। আপনি এবার 10টা বৃহৎ শিল্প সাম্রাজ্য বা শিল্প গোষ্ঠীর বিরুদ্ধে মামলা করবেন, তো ওগুলো বন্ধ হয়ে যাবে। তারপরে আপনি কি করবেন? লক্ষ লক্ষ কোটি কোটি বেকার লোককে আপনি কি কার্ড দিবেন? কোয়াব কার্ড, মানে স্বপ্নে দেখানোর কার্ড আর কি। কোয়াব, স্বপ্নের একটা আরেকটা শব্দ হলো কোয়াব। ও জানি কোয়াব, জানি কি জানি কোনখানে একটা বিল্ডিং টিল্ডিং ছিল বিএনপির আগের জমানায়। যাই হোক, ওই কার্ড ফার্ড দেওয়ার লাভ নাই। তারেক রহমান সাহেব কার্ড দিতেছেন না কি দিতেছেন, বাংলাদেশে টাকা ছাপাচ্ছেন, বিদেশি মুদ্রা তো আসতেছে না। তো তারেক রহমান সাহেব তো জানে, ওনার তো গাড়ির যে ফুয়েল কমে যাচ্ছে, মানে ইন্ডিকেটর উনি তো দেখতেছে, আমরা দেখতেছি না। আমরা তো মূর্খ মানুষ, তো দেখি না, উনি তো দেখতেছে যে কিছুক্ষণ পরে দেশ, মানে দেশ নামক গাড়িটা বন্ধ হয়ে যাবে। বিদেশি মুদ্রা নাই, কিচ্ছু নাই। তো এখন রিকনসিলিয়েশন হবে, এখন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ
হবে। এখন মধ্যবর্তী নির্বাচন হবে তার বহু আগে। শেখ হাসিনা বাংলাদেশে আসার পর এই তারেক রহমান সাহেব ঘাড় ধাক্কা দিয়ে ইউনূসকে জেলে ঢোকাবেন, ঘাড় ধাক্কা দিয়ে ইউনূসের সব লোককে জেলে ঢোকাবেন। কেন? কারণ ওরা তো তারেক রহমান সাহেবের জন্য থ্রেট। তারেক রহমান সাহেব জানে, ওরা তো জানে ওরা তো নির্বাচন দিত না, একটা চালাকি করে নির্বাচন দিতে হয়েছে। এবং ইউনূস যে তারেক রহমান সাহেবকে ব্ল্যাকমেইল করেছে, এই জোর জবরদস্তি করে আমেরিকার সঙ্গে একটা চুক্তি করিয়েছে, এটা তো ইউনূস ব্ল্যাকমেইল করেছে। তো তারেক রহমান সাহেব কি বুঝতেছে না? বুঝতেছে তো। কিন্তু এখন উনি ওই সময় একা ছিল, সঙ্গী নাই, একা বিএনপি। খালি আওয়ামী লীগ মাঠে নামলে আওয়ামী লীগ বিএনপি একখানে হয়ে যাবে, নিশ্চিত থাকেন। রাজনীতিতে তো বাংলাদেশে দুটোই দল, বিএনপি আর আওয়ামী লীগ, হয়ে কিন্তু একদম আবর্জনা সাফ করে দেবে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী শুক্রবারও বলেছেন যে কিসের শেখ হাসিনা, কোথায় তার চেহারা দেখা গেছে, নানান ধরনের কনফিউশন তিনি ব্যক্ত করেছেন। আমরা অনেক কিছু আমাদের করতে পারি তার আমাদের বক্তব্য থেকে। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, উনি ওই কথাটা বলতে বলতে একটা চমৎকার একটা রহস্যের হাসিও দিতেন। তো এই যে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় সালাউদ্দিন সাহেব, মানে উনি তো 7 বছর, তাই না, ওই ভারতে ছিলেন। তো উনি কিন্তু ভারতের যথেষ্ট ভালো একজন বন্ধু। তো ওই যে আমি যেমন এখন বলছি বয়কট ইন্ডিয়া, বয়কট ইন্ডিয়া, আমার বলা আর অন্য কারো বলা কি সমান নাকি? আমি তো ভারতের শত্রু না, আমি বলছি। তো উনি ওইটা বলছেন, কিন্তু উনি তো ভারতের সবচেয়ে ভালো বন্ধু, সালাউদ্দিন আহমেদ সাহেব সবচেয়ে ভালো বন্ধু। তো উনি বললে তো ভারতও মাইন্ড করবে না। তো কিসের শেখ হাসিনা, উনি খুব ভালো করে জানে শেখ হাসিনা তো কিসের না কি। সালাউদ্দিন সাহেব অনেক জ্ঞানী লোক, সবকিছু জানেন। উনি দেখলেন একটা হাসি দিয়েছে ওই কথাটা বলার ফাঁকে, ওই হাসিটার মধ্যে সব প্রশ্নের উত্তর আছে। উনি জানেন কি করবেন এবং উনি জানেন কি ঘটবে। কিন্তু ঘটার আগে এই যে দানবগুলো আছে বাংলাদেশে, ইউনুস অ্যান্ড গং অ্যান্ড গ্যাং অ্যাকচুয়ালি, ওরা যেন সবকিছু পুরোপুরি টের না পায়, একটু মানে রেখে দিয়ে এই ভেড়াগুলোকে খাঁচার মধ্যে, এক সময় ওটা খুলে দিবে। তারপরে যা হওয়ার তাই হবে। শেখ হাসিনা আসবে, মধ্যবর্তী নির্বাচন হবে, এবং জি। মধ্যবর্তী নির্বাচনে আওয়ামী লীগের বিজয় হবে। এখানে কোনো আর কোনো বিতর্কের কোনো কারণ নাই। আওয়ামী লীগের কারণ বিজয় মানুষ হবে, বিএনপি, ক্ষমতায় আসবে। বিএনপিকে মানুষ ভোট দিবে কেন? আপনি আমাকে বলেন, বিএনপিকে কেন ভোট দিবে? চাঁদাবাজি, দখলবাজি, আর ওই যে কি কি সব ভুয়া কার্ড বিতরণ, আর কি কি বিএনপির কোনো অর্জন আছে? আমার বাসায়, আপনার বাসায়, আমরা তো আওয়ামী লীগ করি না, আমরা তো 3 গুণ বিল দিতে হচ্ছে। তিনি বিএনপি করেন, তিনি জামাত করেন, ওনারও 3 গুণ বিল দিতে হচ্ছে। যিনি জাতীয় পার্টি করেন, ওনারও 3 গুণ বিল দিতে হচ্ছে। আমাদের কারো বাসা বাড়িতে তো 3টা পর্যন্ত গ্যাস থাকে না রান্না করার জন্য, তাই না? আমরা তো দুপুরের খাবার এখন রাতের বেলা খাই। তো এই অবস্থায় বিএনপিকে ভোট দিবে কেন? বিএনপি শোচনীয় পরাজয় হবে। আপনার এই অনুষ্ঠানে আমি বলেছিলাম নির্বাচনের আগে বিএনপি ব্যাপক বিপুল বিজয় হবে। এখন বলছি নেক্সট নির্বাচনে বিএনপি শোচনীয় পরাজয় হবে। শোচনীয় মানে বিরোধী দল হবে। আর জামাত তো যদি 2-3টা আসন যদি পাবে, এনসিপি। দলের অংশ হিসেবেই হয়তো বলেন নাই, কিন্তু কি করবেন শেখ হাসিনা আওয়ামী লীগ আগামী মাসগুলোতে আপনার মনে হয়? আমার যেটা মনে হয়, তিনি যে ঘোষণা দিয়েছেন, আগেও ঘোষণা করেছেন, তারপরে সেদিন 5 তারিখে আনুষ্ঠানিকভাবে তিনি সংবাদ সম্মেলনে তিনি জানিয়ে দিলেন, প্রেস ব্রিফিং যেটা বলি আমরা, জানিয়ে দিয়েছেন। এখন আমার যেটা ধারণা, তিনি তো সব কথা, এতগুলো প্রশ্ন করা হয়েছে ওনাকে সেই সংবাদ সম্মেলনে, প্রেস ব্রিফিংয়ে, তো তিনি সেগুলো সবগুলো উত্তর দেননি। উত্তর না দেওয়ারও অবশ্য কারণ আছে, সবকিছু কিন্তু এইভাবে প্রকাশ করা যায় না। তো আমি যেটা ভাবছি, আমি যেটা মনে করছি, আমার সাথে অনেকেই আমার একমত আছে, আমার বন্ধু বান্ধব তাছাড়া সংবাদপত্র জগতে আছেন, এখানে আছেন, দেশে আছেন, তো তারা একই কথা বলছেন যে নিশ্চয়ই কোনো একটা স্ট্র্যাটেজির কথা তিনি ভাবছেন, যে কিভাবে এখন কি করা হবে। যেমন তিনি কতগুলি দাবি তুলেছেন, আপনিও শুনেছেন, আমিও শুনেছি, যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, যারা বন্দী আছেন, রাজনৈতিক বন্দী ভাবে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে, নিক্ষেপ করা হয়েছে, তাদেরকে মুক্তি দিতে হবে। তো এইগুলো শুনে আমার মনে হয়েছিল যে 7ই মার্চে যে বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিলেন ঢাকার রেসকোর্স ময়দানে, তিনি 4টি দফা দিয়েছিলেন যে এগুলো মানা হলে সামরিক, শেষটা ছিল সামরিক আইন তুলে নিতে হবে, তারপর আমরা বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না। সেটা ছিল একটা ভিন্ন পরিস্থিতি। তো এখন আমরা যেটা দেখছি যে শেখ হাসিনা তিনি একটা স্ট্র্যাটেজি নিশ্চয়ই করছেন, কিন্তু আমার যেটা মনে হয় তার এখন এই ঘোষণার পর যেটা দেশের বাইরে যে আলোচনা হচ্ছে, আপনি উল্লেখ করেছেন পত্রপত্রিকা আলোচনা হচ্ছে, ভালো হতো যদি এই দেশের ভিতরে এই পত্রপত্রিকা, এই মিডিয়ার উপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেটা না হতো,
দেশের মানুষ এটা দেখতে পারতেন এবং দেশের মানুষ ভালো করে বুঝতে পারতেন, ভালো করে আলোচনা করতেন। এখন যেটা আমরা দেখছি বিভিন্ন পত্রিকায়, আপনি যেমন উল্লেখ করেন, আমরাও দেখছি এ নিয়ে আলোচনা হচ্ছে। তো এই আলোচনাটা যেটা, এই ধরনের আলোচনার মধ্যে এই ধরনের আলোচনা করতে গিয়ে আপনার কোনো নিষেধাজ্ঞা, যদি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, যেমনটি বর্তমান সরকার যারা বলছেন তারা গণতন্ত্র চান, দেশের স্থিতিশীলতা চান, তো সেই ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করাটা আমার মনে হয় ঠিক হয়নি। কিন্তু আমরা আলোচনা হচ্ছে এবং সাধারণ মানুষ কিন্তু বাংলাদেশের কোটি কোটি মানুষ এটা দেখেছে, তারা সামাজিক মাধ্যমে দেখেছেন। এবং আমরা এটাও জানি বহির্বিশ্বে বিভিন্ন পত্রিকা, আমার হিসাব মতে 92টি গণমাধ্যম, নিউজ আউটলেট শেখ হাসিনা এটা ওনার প্রেস কনফারেন্সটা তারা কভার করেছেন। এখন যেটা আমি মনে করি যে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ হাসিনার নেতৃত্বে তিনি একটা অ্যাডভাইজারি কাউন্সিল করা দরকার, একটা গ্রুপ তৈরি করা দরকার। যেমনটি আমরা যা 71 দেখেছি, আপনি 71 সম্বন্ধে নিশ্চয়ই যা পড়েছেন ভালোই জানেন, সেটা হচ্ছে যে বঙ্গবন্ধু তো পাকিস্তানি আমলে পাকিস্তানের সেনাবাহিনী ওনাকে গ্রেপ্তার করে নিয়ে চলে গেল, কিন্তু বঙ্গবন্ধু কিন্তু দ্বিতীয় টিয়ার, সেকেন্ড টিয়ার অফ লিডারশিপ যেটা বলি, তিনি তৈরি করে গিয়েছেন। সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন, বাকি যারা ছিলেন, এরা মুক্তিযুদ্ধ পরিচালনা করলো, মুক্তি বাহিনী গঠন করলেন এবং পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেশকে বঙ্গবন্ধুর ইন্সপিরেশনে, বঙ্গবন্ধুর নেতৃত্বে তারা দেশটাকে স্বাধীন করে দিলেন। তো শেখ হাসিনার ব্যাপারে আমার মনে একটা সময় এসছে, তিনি তার যে আশেপাশে যারা আছেন আওয়ামী লীগের, দেশের ভিতরে আছেন, এখন দেশের ভিতরে সমস্যা হচ্ছে তিনি যাকে দায়িত্ব দিবেন হয়তো তিনি দায়িত্ব নিতে অপারগ হবেন, যেহেতু গ্রেপ্তারের একটা ভয় আছে। কিন্তু আবার আমরা এটাও মনে করি যে যেহেতু শেখ হাসিনা ঘোষণা করেছেন তিনি দেশে আসবেন, এই বিষয়টা বাংলাদেশ সরকার বর্তমানে যারা ক্ষমতায় আছেন তারা এটা যাতে এবং সিরিয়াসলি এটা নেন এবং তারা বিবেচনা নেন, এবং তাদের যারা মন্ত্রী আছেন, মন্ত্রী পরিষদে আছেন, তারপর আপনার অস্থায়ী রাষ্ট্রপতি আছেন, এদের এখন দায়িত্ব হবে তারা এটা এত মন্তব্য না করে, অনেকেই দেখছেন মন্তব্য করছেন কেউ শেখ হাসিনা আসলে কি হবে, গ্রেপ্তার করা হবে, ঠিক আছে সেটা পরে দেখা যাবে, কিন্তু তিনি তো ঘোষণা দিয়ে করেছেন। এতদিন তো সবাই বলে বেড়াচ্ছে, এমনকি পত্র পত্রিকাও বেশ কয়েকটি, আমাদের যে গণ্যমান্য পত্রিকা যাদেরকে বলি, সম্পাদক যাদেরকে বলি, তারাও বলে বেড়াচ্ছেন এখন পর্যন্ত শেখ হাসিনা পালিয়ে গেছেন। না, শেখ হাসিনা যদি পালিয়ে যাননি, এটা আমরা জানি, ওনাকে সেনাবাহিনী এসকর্ট করে দিল্লিতে পৌঁছে দিয়েছেন। তো যেই ব্যক্তি পালিয়ে যান তিনি তো আর দেশে ফিরেন না। তো শেখ হাসিনা তো পালিয়ে যাননি, তিনি নিজে ঘোষণা করেছেন প্রকাশ্যে পৃথিবীর সামনে তিনি দেশে ফিরবেন। এখন সরকারের দায়িত্ব হবে যে ওনাকে কিভাবে অভ্যর্থনা জানাবে, সেভাবে অভ্যর্থনা জানানো হবে, কিন্তু তার যে নিরাপত্তা, শেখ হাসিনা যখন দেশে ফিরবেন তার নিরাপত্তা কি হবে এবং তার যে আইনি প্রক্রিয়াটা শুরু হবে। তিনি বলছেন তিনি জেলে যাবেন, এমনকি তিনি বলছেন তিনি ফাঁসির মঞ্চেও যাবেন, সেটা তিনি বলেছেন। কিন্তু তার মানে এই না যে ওনাকে যারা আছেন ক্ষমতায় তার সরাসরি একদম ওই ফাঁসির মঞ্চে নিয়ে যাবে। একটা আইনের ব্যাপার আছে, রুল অফ ল আছে, এটা ওদের সরকারের দায়িত্ব হবে তাদের নিরাপত্তা। এবং শেখ হাসিনা যে কথাগুলো বলেছেন এটা কিন্তু সরকারকে এমন একটা পরিস্থিতিতে দিয়েছে যে সরকার এতদিন সরকার এবং সরকারের সমর্থক যারা আছেন এবং ইউনূসের আমলে যারা এই কাজগুলো করেছেন তারা কিন্তু একটু বিব্রত বোধ করছেন। তো তারা বিব্রত বোধ না করে পরিস্থিতি কিভাবে সামাল দিতে হবে এটা তাদের বিবেচনা করা উচিত। আর শেখ হাসিনার যেটা দায়িত্ব হবে, তিনি তার আশেপাশে তিনি একটা সেকেন্ড টিয়ার অফ লিডারশিপ তৈরি করবেন এবং সেই নেতৃত্বের মাধ্যমে উনি কিভাবে দেশে ফিরবেন এটা পরিষ্কার করতে হবে। এবং আওয়ামী লীগ এবং বিএনপি এর মধ্যে আমি যেটা মনে করি এমন একটা পরিস্থিতি হতে হবে যে দুইটি দল একে অপরের সাথে যোগাযোগের মাধ্যমে যোগাযোগ করুক এবং সেই সময় এসছে একটু নেগোসিয়েশনের মাধ্যমে তারা কথা বলুক। শেখ হাসিনা দেশে যাবেন, দেশে গেলে পরিস্থিতিটা কি হবে,
এখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম কিন্তু সংবাদ সম্মেলনে এই প্রশ্নটা করেছিল যে শেখ হাসিনার সঙ্গে তারেক রহমান সরকারের, বর্তমান বাংলাদেশ সরকারের কোনো যোগাযোগ হয়েছে কিনা, মানে কিসের ভরসায় তিনি দেশে যাওয়ার কথা বলছেন। আপনি যখন 1971 সালের 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ থেকে ওই যে 25শে মার্চে বঙ্গবন্ধুর গ্রেফতার হওয়া পর্যন্ত ঘটনাবলীর সঙ্গে মেলালেন, তখন খুব পরিষ্কার হলো আপনি বলছেন যে শেখ হাসিনাও কয়েকটি দফা দিয়েছেন যে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলতে হবে, রাজবন্দীদের মানে রাজনৈতিক বন্দীদের মুক্তি দিতে হবে, মামলা হামলা বন্ধ করতে হবে, না হলে কি হবে। বঙ্গবন্ধু তো বলেছিলেন যে না হলে অ্যাসেম্বলিতে যোগ দেবেন না, এবং তাতে বোঝা গেছিল যে তখন পাকিস্তানি বাহিনীর সঙ্গে মানে পাকিস্তান সরকারের সঙ্গে একটা সরাসরি মুখোমুখি সংঘাত। এবং 25শে মার্চে এসে বঙ্গবন্ধু যখন গ্রেফতার হলেন, তার দল তৈরি, মানে তার অনুপস্থিতিতে কারা চালিয়ে নেবেন স্বাধীনতার সংগ্রাম সেটা তৈরি। এখন শেখ হাসিনা কি করবেন, মানে তার এই দাবিগুলো না মানা হলে, তিনি তো সেরকম কিছু বলেন নাই। তিনি বলেছেন তিনি ফাঁসির মঞ্চের দিকে যাবেন, কারাদণ্ড বরণ করবেন। তখন তো তাহলে তাকে আওয়ামী লীগ টিকিয়ে রাখতে একটা উত্তরসূরি নির্বাচনের দিকে যেতেই হবে। সেটা তো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বটে নাকি? আপনি আসলে ভাবছেন, অনেক বিশ্লেষক বলছেন যে তারেক রহমান সরকারের সাথে কোনো বোঝাপড়া ছাড়া তো আর শেখ হাসিনা আওয়ামী লীগ এরকম একটা ঘোষণা দিতে পারে না, বা আন্তর্জাতিক চাপের কথাও তো হচ্ছে। সেটা আছে, আন্তর্জাতিক চাপের কথা আছে। আর একটু পরিষ্কার করে নিতে হয়, 1971 সালে যে বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হলো এবং তাজউদ্দিন সাহেবের মন্ত্রিসভা সরকার গঠন করলেন, সেটা একটা পরিস্থিতি ছিল, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের কথা ছিল। এখন তো সেরকম পরিস্থিতি নেই, এবং এমন হবে না যে এখানে পাকিস্তানের মতো 71-এর মতো একটা পরিস্থিতি হবে। শেখ হাসিনা নিজ স্বাধীন দেশেই ফিরবেন, এবং যারা এখন ক্ষমতায় আছেন তারাও স্বাধীন বাংলাদেশেই ক্ষমতায় আছেন। অতএব আমি যেটা মনে করি, আন্তর্জাতিক চাপ তো একটা থাকবে। আমরা ইদানিং দেখেছি অনেক কূটনৈতিক কার্যকলাপ হচ্ছে, মার্কিন দূত এসছেন, ঢাকায় ছিলেন, এবং বর্তমান প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন, আওয়ামী লীগ নেতার সাথে কথা বলেছেন, সাবির হোসেন চৌধুরীর সাথে কথা বলেছেন, ভারতীয় হাইকমিশনের সাথে কথা বলেছেন, হাইকমিশনার আবার দিল্লিতে কলকাতাতে গিয়েছেন। তো অনেক কিছু ঘটে যাচ্ছে, কিন্তু এটা সরকারও জানে, শেখ হাসিনাও জানেন। এখন যেটা বললাম যে শেখ হাসিনা যেটা বলছেন, যা আমরা শুনেছি ওই সেই সংবাদ সম্মেলন থেকে, যে কোনো যোগাযোগ হয়নি। কিন্তু আমার মনে এখন পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়িয়েছে, দুই দলেরই একটু যোগাযোগ করার দরকার। এখন সরাসরি যোগাযোগ না করলে, এবং আওয়ামী লীগ তো খুবই তাদের যে শেখ হাসিনার ভাষণে এবং যারা আওয়ামী লীগের নেতা কর্মী আছেন তাদের কথাবার্তায়, বিশেষ করে 5ই আগস্টের পর আমরা যে কনফিডেন্সটা আমরা দেখতে পাচ্ছি, যে আত্মবিশ্বাসটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু অনেক বেড়ে গেছে। এটা আমরা সামাজিক মাধ্যমেও দেখছি এবং বিভিন্ন রকমের আলোচনার মাধ্যমেও দেখছি। সরকারের দায়িত্ব হবে আওয়ামী লীগের সাথে যোগাযোগ স্থাপন করা। এখন তারা বলতে পারে যে আওয়ামী লীগ তো নিষিদ্ধ দল, তো নিষিদ্ধ দল বলে কোনো ইয়ে নাই। নিষিদ্ধ দল তো আওয়ামী লীগ 71-এ ছিল, যে আওয়ামী লীগ 71-এর নিষিদ্ধ দল কিন্তু মুক্তিযুদ্ধ পরিচালনা করে দেশ স্বাধীন করে দিয়েছে। এই রেকর্ড গুলো সামনে আছে আওয়ামী লীগের। আর যদি বিএনপি সরকার যদি অপারগ আলোচনা, সরাসরি যোগাযোগ না করতে চান, তাহলে একজন মধ্যস্থতাকারী দরকার। মধ্যস্থতাকারী দল হতে পারে, কয়েকজন ব্যক্তি হতে পারে, যাদেরকে এই সরকার বিশ্বাস করেন, সরকার আপনার কনফিডেন্স এদের উপর আছে। আবার একই সাথে যে আওয়ামী লীগও তাদের সাথে তাদের মাধ্যমে কথা বলতে রাজি আছেন। আমার মনে এই একটা পথ আছে। কেন পরিস্থিতি তো এমনি খুব ঘোলাটে পরিস্থিতি এই জন্য, যে পরিস্থিতি ইউনূস আমলে করা গেছে, সেই পরিস্থিতিতে কিন্তু বিএনপি আটকে আছে। বিএনপির দায়িত্ব হবে, বিএনপি সরকারের দায়িত্ব হবে যে ইউনূস যেই লেগেসিটা, ডার্ক লেগেসিটা রেখে গেছেন, সেখান থেকে আস্তে আস্তে তাদেরকে বেরিয়ে আসতে হবে। ইউনূসের করা যে বোঝাটা, এই বোঝাটা তারা নেবেন কেন? এবং তাদের ভাবা উচিত যে অতীতে সবসময় কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগ, বিশেষ করে এরশাদের আমল থেকে যদি আমরা দেখি, বিএনপি আওয়ামী লীগ একসাথে আন্দোলন করেছেন স্বৈরাচারের বিরুদ্ধে, ডিক্টেটরশিপের বিরুদ্ধে। তো ভবিষ্যতে ওই যতই মানুষ স্বীকার করুক বা না করুক, যে এখন যে অনেকে ভাবছেন যে আওয়ামী লীগ আর নেই, আওয়ামী লীগ আসবে না, আওয়ামী লীগ অবশ্যই আসবে।
এবং আওয়ামী লীগ বিএনপি আমাদের দেশের ইতিহাসে মিলে একটা কিন্তু অলিখিত আনঅফিসিয়াল একটা টু পার্টি সিস্টেম হয়ে গেছে। তো বিএনপির এটা বোঝা উচিত যে আওয়ামী লীগের সাথে কথা বলতে হবে, একটু বোঝাপড়া করতে হবে। আওয়ামী লীগও সেটা জানে এবং সেটা যদি আলোচনা করতে পারেন তারা, বিএনপি যদি আওয়ামী লীগের সাথে কথা বলেন, আওয়ামী লীগও যদি বিএনপির সাথে কথা বলতে রাজি হন, তখন আমার যে একটা টেনশনে আমরা আছি, আমরা যে ডিসেম্বরে শেখ হাসিনা দেশে গেলে কি হবে, কিভাবে তিনি দেশে যাবেন, তিনি কি বিমানে করে যাবেন নাকি সড়ক পথে যাবেন, তারপর ভেতরে দেশে প্রবেশ করলে কি বিশৃঙ্খলা হবে নাকি, এগুলো এড়ানোর জন্য আমাদের এখন থেকে সরকারের একটা দায়িত্ব পালন করা উচিত। এবং দায়িত্ব পালন করার অর্থটা হচ্ছে যে এখন যারা কথা বলছেন সরকারের ভেতরে, যে উস্কানিমূলক কথা বলছেন, এটা তারা বন্ধ করে তারাও তো রাজনীতিবিদ, এর মধ্যে অনেক জ্ঞানী গুণী গণ্যমান্য রাজনীতিবিদ আছেন বিএনপির মধ্যে। তাদের একটা ভাবা উচিত যে শেখ হাসিনা ঘোষণা করেছেন তার দেশে ফিরবেন। এখন এতদিন তো আমরা শুনছি শেখ হাসিনার বিচার হয়েছে, যেভাবেই একটা আপনার প্রশ্নমূলক একটা বিচার হয়েছে, তো সে বিচার প্রশ্নাতীত নয়, এবং তাকে কিভাবে নিয়ে আসবে, এক্সট্রাডিশনের কথা বলা হয়েছে। এখন তো প্রাক্তন প্রধানমন্ত্রী নিজেই দেশে ফিরবেন বলেছেন। এখন তিনি যখন দেশে ফিরবেন তখন দায়িত্বটা সরকারের উপর বেশি, যে আপনারা এটা কিভাবে দেখছেন, কিভাবে উনি আসলে এই প্রত্যাশাটা কিভাবে করেন, এই প্রত্যাশাটা মানে কিভাবে করেন, মানে বিএনপি আওয়ামী লীগের কথা বলার জায়গা কি আসলে আছে? কারণ শেখ হাসিনার সংবাদ সম্মেলনটার পর বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতিটা প্রকাশ করেছে তাদের ফেসবুক পোস্টে, সেখানে স্পষ্ট বলেছে যে আওয়ামী লীগ, শেখ হাসিনা এসব এবং মাফিয়াদের কোনো জায়গা বাংলাদেশের রাজনীতিতে আর হবে না। এটা একটা কথা। শেখ হাসিনা এবং এই যে আপনি বললেন বিএনপি আর আওয়ামী লীগ, এরাই দুটো দল, বাংলাদেশের প্রধান দল, এটাই বাংলাদেশের রাজনীতিতে বহুদিন চলে এসেছে, কাজেই বিএনপি কে কথা বলতে হবে। বিএনপি এবার যে রাজনীতিটা সাজিয়ে ক্ষমতায় এসেছে, সংসদটা যেভাবে হয়েছে, তাতে আওয়ামী লীগ তো নাই, নির্বাচন হয়ে গেছে, আওয়ামী লীগ বাদ বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, তারা এই মানে এক রকমের সাজানো গোছানো সংসদ রাজনৈতিক পরিস্থিতি ভেঙে চিরপ্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগকে পরিসর করে দেবে কেন? আওয়ামী লীগ কি তাদেরকে পরিসর করে দিয়েছিল? এই প্রশ্নটা তো সব সময় ওঠে। না, বিএনপির কথা যদি বলি, যে আপনি নির্বাচনের কথা বললেন, যে নির্বাচন তো হচ্ছে সাজানো একটা নির্বাচন, আমরা যেটা জানি, এবং বিএনপি নিজেও জানে একটা সাজানো একটা নির্বাচন। ক্ষমতায় আছে না, ক্ষমতায় আছে, কিন্তু ক্ষমতায় আছে এবং এটাও জানে যে দেশের বৃহত্তম রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ নেয়নি বা অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। তো সেই ক্ষেত্রে যে একটা ভ্যাকিউম, এখন আমি যদি কথা বলছি, আমি কোথাও একটা প্রতিযোগিতায় থাকি এবং আমার পাশে যিনি থাকবেন, আমার বিপক্ষে যিনি থাকবেন, তিনি নেই, তিনি ওইটার মধ্যে নেই বা তাকে আমি আসতে দিলাম না, তাহলে ওই যে বিজয়টা, ওইটা তো একটা হলো ভিক্টরি, যেটা আমরা বলি। তো এটা বিএনপিকে বোঝা উচিত যে বিএনপি একটা দেশে পুরোপুরি একটা গণতান্ত্রিক ব্যবস্থা আনতে হলে ওই কথাটি তারা মাথায় রাখতে হবে, স্বীকার করতে হবে, পাবলিকলি না বললেও, যে নির্বাচনটি যেমন একটি ফলপ্রসূ একটা ভালো নির্বাচন হতো আওয়ামী লীগ থাকলে, বিএনপি থাকলে, সেই ধরনের নির্বাচনটি হয়নি। আরেকটা কথা যেটা আপনি বললেন, যে পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিজ্ঞপ্তিটা, যে স্টেটমেন্টটা দিয়েছেন, মন্তব্যটা করেছেন, এখন রাজনীতিতে অনেক ক্ষেত্রে দেখা গেছে পাবলিকলি কিন্তু প্রকাশ্যে অনেক কিছু বলা হয়, কিন্তু আবার ভেতরে, যেমন আমরা দেখেছি, আবার ঘুরে অতীতে যেতে হয়, পাকিস্তানে আমলেই যেতে হয়, যে আমরা দেখেছি যে ৭১ সালে কিন্তু পাকিস্তান সরকার, ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ প্রকাশ্যে তাদের স্টেটমেন্ট দিয়ে রাখতো, কিন্তু আবার ভেতরে কিন্তু আবার একদম অ্যাকোমোডেটিং একটা বিষয় ছিল। তো আমি ওই যে পররাষ্ট্র মন্ত্রণালয় যে কথা, যে বিবৃতিটা দিয়েছে, ওটাকে আমি একটা গুরুত্ব দেই না। গুরুত্বপূর্ণ হ্যাঁ দেই ভাষার জন্য, যে ভাষা তারা ব্যবহার করেছে এটা ডিপ্লোম্যাটিক ভাষা হতে পারে না। এটা খুব দুঃখ পেয়েছি আমরা, যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভালো কোনো ডিপ্লোম্যাট নাই, এটা এই ধরনের কি ভাষা হলো। তো এইগুলো আমি যেটা মনে করি, যে এখন যেটা দরকার আমাদের, যে আওয়ামী লীগ শেখ হাসিনা ফিরবেন, আমরা এই জন্য বলছি, আমাদের বিশ্বাস যে তিনি ফিরবেন, যেহেতু অতীতে আমরা দেখেছি তিনি পরপর দুবার দেশে ফিরেছেন,
81 সালে ফিরেছেন দেশে, 6 বছর পর দেশের বাইরে থেকে বঙ্গবন্ধু হত্যার পর। তারপর আবার 2007 সালে যখন মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার 1/11 সরকার ওনাকে ফিরতে দিচ্ছিল না, তিনি ফিরেছেন। তো এবারও তিনি ফিরবেন। তো এটা বাংলাদেশ সরকারের জন্য, আওয়ামী লীগের জন্য না, মূলত বাংলাদেশ সরকারের জন্য একটা কঠিন পরীক্ষা হবে, তারা এটা কিভাবে দেখবেন। এবং শেখ হাসিনার নিরাপত্তা, তিনি দেশে ফিরবে তার নিরাপত্তা বিধান করতে হবে। কারণ আমরা অতীতে দেখেছি, যেমন ফিলিপিন্সের কথা আমি প্রায় বলি, 1983 সালে বেনিনো একুইনো, সেনেটর বেনিনো একুইনো ফার্ডিনান্ড মার্কোসের প্রতিদ্বন্দ্বী ছিলেন, অনেকদিন কারাবরণ করেছেন, পরে তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়, আমেরিকা চলে গিয়েছেন। তারপর তিনি ফিরলেন 83 সালে, তাকে বাধা দেওয়া হয়েছিল, ফার্ডিনান্ড মার্কোস মানা করেছিলেন, আপনি আসবেন না, আসলে বিশৃঙ্খলা হবে। তো তিনি ফিরেছেন। কিন্তু তারপর আমরা কি দেখলাম, যে বিমান থেকে তিনি বেরোলেন ম্যানিলা বিমানবন্দরে, সাথে সাথে তাকে গুলি করে হত্যা করা হলো। এটা একটা। 2007 সালে পাকিস্তানে বেনজির ভুট্টোর কথা যদি আমরা ভাবি, অক্টোবর 2007 সালে তিনি দুবাই থেকে বহু বছর পর তিনি পাকিস্তানে ফিরলেন, পারভেজ মোশাররফ তখন ক্ষমতায়। এবং পারভেজ মোশাররফও এরাও কিন্তু বলেছেন আপনি ফিরবেন না, মানে এক কথায় পারভেজ মোশাররফ পরিষ্কার বলতে পারেনি কিন্তু নিরাপত্তা দিতে পারবেন না। পরে আমরা দেখেছি করাচি বিমানবন্দর থেকে বেনজির ভুট্টো তার বাড়ি যাওয়ার পথে 180 জন মানুষ মারা গেছে। ওই পথেই এত বোমা বিস্ফোরণ হয়েছে। বেনজির ভুট্টো বেঁচে গিয়েছেন, কিন্তু ঠিক 2 মাস পর রাওয়ালপিন্ডিতে তাকে হত্যা করা হলো। তো এই উদাহরণগুলো আমাদের সামনে আছে। তো শেখ হাসিনা আসবেন, বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি আসবেন এবং সরকারের দায়িত্ব হবে যে তিনি যখন আসবেন, হ্যাঁ ঠিক আছে, ওনার বিরুদ্ধে অনেক মামলা আছে, অনেক ওনাকে হয়তো বিচারে উঠানো হবে, বিচার আদালতে উঠানো হবে, তিনি নিজেই বলেছেন আদালতে যাবেন। তো মূল দায়িত্বটা সরকার হবে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার যে মন্ত্রিসভা, তাদের একটা দায়িত্ব হবে একটা ব্যবস্থা করার। এবং আওয়ামী লীগের সাথে যোগাযোগ করে আওয়ামী লীগ নেতৃবৃন্দ যারা আছে দেশের ভিতরে, যেমন সাবির হোসেন চৌধুরী, ওনার সাথে তারা কথা বলতে পারেন যে আমরা এটা করতে চাই, আপনাদের নেত্রী আসবেন, তখন এটা আমরা কিভাবে করব আপনাদের সাথে আলোচনা করতে চাই। সাবির হোসেন চৌধুরীর মতো লোক হয়তো এই বাণীটা তিনি শেখ হাসিনাকে দিল্লিতে পৌঁছে দিবেন। তখন একটা 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 সমাধানে কি ধরনের সমাধান হয়, আদৌ সমাধান হয় কিনা, এটা আমার দেখতে হবে। কিন্তু যদি সমাধান না হয় তখন বিএনপি জামাত যখন ক্ষমতায়, মানে একটা তো ভাগাভাগির সংসদ চলছে, বিএনপি জামাত জোট সরকারের সময় শেখ হাসিনা যখন সংসদে বিরোধী দলীয় নেত্রী, তখন তার জনসভায় ভয়াবহ গ্রেনেড হামলা হলো এবং তার সঙ্গে সে সময়কার সরকার জড়িত, সেটা নানাভাবে পরে প্রকাশিত হলো। এখন অবশ্য আবার আদালত থেকে সবাই ছাড়া পেয়ে গেছেন, কিন্তু মানে সরকার তখন বসে সংসদের বিরোধী দলীয় নেত্রীকে কিন্তু তার জনসভা করবার জন্য যথাযথ নিরাপত্তা দিতে পারেনি। সেই বিএনপি জামাত এখন কেন আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে আবারও রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠিত হতে মানে সেই নিরাপত্তা দেবে? মানে শেখ হাসিনাকে হত্যা করে ফেলার যে আশঙ্কার কথা আপনি বলছেন, সেটা তো একটা গুরুতর আশঙ্কা, এবং সে আশঙ্কাও শেখ হাসিনার আছে বলে তিনি বলছেন সংবাদ মাধ্যমে, তবু তিনি ফিরবেন বলছেন। কিন্তু সেটা আসলে মানে সেটা কোন পরিণতি ডেকে আনবে? মানে বিএনপি জামাত জোট সরকার বা বিএনপি জামাত তাকে নিরাপত্তা দেবে, এটা একটু বাড়াবাড়ি আশা কিনা? না, আমি এই জন্য বলছি যে অতীতের কথা আপনি বলছেন, তখন কিন্তু যেমন 21শে আগস্ট 2004 সালের কথা যদি বলি, সেই সময়কার রাজনীতি, সেটা কিন্তু সেই রাজনীতির সাথে কিন্তু আমরা আন্তর্জাতিক কোনো কিছু সম্পর্ক দেখছি না। কিন্তু ইদানিং বর্তমান যেটা হচ্ছে, আমরা যে ভূ রাজনীতি, জিও পলিটিক্স, এটা আমরা দেখছি যে ভারত সরকার এটা নিয়ে চিন্তিত, মার্কিন সরকার এটা নিয়ে চিন্তিত, ব্রিটিশ সরকার চিন্তিত, ইউরোপিয়ান ইউনিয়ন এটা নিয়ে চিন্তিত। অতএব এখন যে এই ধরনের পরিস্থিতি, পুরনো যেই ঘটনা ঘটেছে, এই ধরনের ঘটনা আশা করার কোনো ঘটে যাওয়ার কোনো আশঙ্কা নেই। তারপরে আমরা দেখছি যে বিভিন্ন প্রতিষ্ঠান, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, অন্যান্য প্রতিষ্ঠান যারা যেগুলো আছে, তারা কিন্তু বাংলাদেশে যারা রাজনৈতিক বন্দী আছেন এবং সাংবাদিক বন্দী আছেন, তাদের সম্বন্ধে বরাবর কথা বলে যাচ্ছেন। তো এখন যে বাংলাদেশটা কিন্তু এখন সবার নজরে আছে, পৃথিবীর সব জায়গায় বাংলাদেশের উপর ফোকাসটা করা হচ্ছে, তখন যেটা অতীতে 20-20 বছর আগে এটা হয়তো ছিল না। তো যেই জন্য, যার জন্য এই যে প্রেশারটা যে থাকবে, এই প্রেশারটা কিন্তু আওয়ামী লীগের উপর তো আছেই, যে শেখ হাসিনা যাবেন, এবং সরকারের উপরও এই চাপটা থাকবে
যে হ্যাঁ, বিএনপি আছে, জামাত আছে, তারা একসাথে কোনো এক সময় একসাথে রাজনীতি করতো, এখনো হয়তো একসাথে রাজনীতি করে, যদিও আনুষ্ঠানিকভাবে একজন বিরোধী দলে বসে আছেন, একজন